কম বয়সীদের কোলেস্টেরল বেশি আসলে পেশেন্ট নিজে এবং তার বাবা মারা খুব ঘাবড়ে যান। বলতে আরম্ভ করেন যে ডাক্তারবাবু, এই যে কোলেস্টেরলটা বেশি এলো, এখনই কি ওষুধ খেতে হবে, বা ওষুধ খেলে সেটা আজীবন কি খেতে হবে? এই যে কোলেস্টেরল বেশি হওয়ার সমস্যাটা আজকাল আমাদের জীবনশৈলীর জন্য খুব কমন, যে কম বয়সী মানুষদের মধ্যে কোলেস্টেরল বেশি হওয়ার সমস্যা দেখা যাচ্ছে। তার জন্য কিছুটা দায়ী তাদের শরীরের ওজন, কাজকর্মের ধরন, সেডেন্টারি লাইফস্টাইল, কিছু অ্যাডিকশান, অ্যালকোহল, স্মোকিং, ইনসুলিন রেজিস্ট্যান্স, রাত জাগা, কম ঘুমোনো, কম ব্যায়াম করা, অখাদ্য কুখাদ্য বেশি পরিমাণে খাওয়া, স্বাস্থ্যকর খাবার কম খাওয়া ইত্যাদি। এবং কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকে, যে বাবা মার কারো একটা কোলেস্টেরল বেশি ছিল বা পরিবারের অন্য কারো কোলেস্টেরল বেশি ছিল, বংশগতির জন্য বা বংশগত সূত্রে সে কোলেস্টেরল বেশি। এটা তো একটা কারণ। আমি প্রথম ধাপে 20 থেকে 39 বছরের মানুষের কোলেস্টেরলের চিকিৎসার গাইডলাইন ACCH কীভাবে বলেছে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তারপরে 40 থেকে 75 বছর বয়সী লোকজনদের কোলেস্টেরল বাড়লে তার কি গাইডলাইন আছে চিকিৎসার আলোচনা করব। LDL-C মানে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, LDL-C কোলেস্টেরল যদি 190-এর বেশি হয় তাহলে কোলেস্টেরল ওষুধ শুরু করতেই হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যে টোটাল কোলেস্টেরল 321, ট্রাইগ্লিসারাইড 211, আর LDL-C সেটা 210। এইরকম যে অদ্ভুত কোলেস্টেরলের প্যাটার্ন আজকাল আমরা প্রচুর পাই। এই ক্ষেত্রে কোলেস্টেরলের ওষুধ শুরু করতেই হবে, ইররেসপেক্টিভ অফ কোমরবিডিটি, বডি ওয়েট, জেনেটিক ফ্যাক্টর, এজ, অ্যাথেরোস্ক্লেরোটিক রিস্ক ফ্যাক্টরস বাদ দিয়ে। এই যে কোলেস্টেরল LDL কোলেস্টেরল 190-এর বেশি হলো, এক্ষেত্রে ওষুধ শুরু করতেই হবে। এবার যার 160 থেকে 190-এর মধ্যে কোলেস্টেরল, তার ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তার রিস্ক এনহ্যান্সারগুলো কি কি আছে সেটা স্ট্র্যাটিফিকেশন করতে হয়। এটাকে বলে রিস্ক স্ট্র্যাটিফিকেশন। এবং সেটা কিভাবে করতে হয়? বাড়িতে প্রিম্যাচিওর অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের কোনো ইতিহাস আছে কিনা, মানে মহিলাদের 65 বছরের নিচে কারো অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়েছে কিনা, এবং পুরুষ মানুষের 55 বছরের নিচে কারো হয়েছে কিনা। প্রিম্যাচিওর মানে একটা নির্দিষ্ট বয়সের আগে। তার ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোমিয়া আছে কিনা, মানে ফ্যামিলির মধ্যে কোলেস্টেরল বেশি থাকার অসুখ আছে কিনা, ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার আছে কিনা, অথবা লাইপোপ্রোটিন A অথবা ApoB এটা বেশি আছে কিনা। এগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি কারো ক্রনিক কিডনি ডিজিজ থাকে এবং LDL-C যদি বেশি থাকে 160, তাহলে তার কিন্তু ওষুধ শুরু করতে হবে। কারো যদি ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোমিয়া থাকে তাহলে তার ওষুধ শুরু করতে হবে। ওষুধ ছাড়া তার কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে না। শুধু জীবনশৈলীর পরিবর্তন করে এই ক্ষেত্রে কোলেস্টেরল নিয়ন্ত্রণ হবে না, তার ওষুধ শুরু করতেই হবে। আর ফ্যামিলিতে যদি আর্লি হার্ট অ্যাটাক, আর্লি স্ট্রোক এগুলোর হিস্ট্রি থাকে, তাহলে তাকে ওষুধ শুরু করতে হবে। ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডারে তার ওষুধ শুরু করতে হবে। এবার আসি 40 থেকে 75 বছর বয়সে। এক্ষেত্রে আমাদের 10 বছরের তার রিস্ক কি আছে দেখতে হবে। এদের 4টে জিনিসের উপর বেস করে আমরা স্ট্যাটিন শুরু করি। LDL-C লেভেল কতটা আছে, ডায়াবেটিস কতটা আছে, রিস্ক ক্যাটাগরি কীরকম আছে, আর রিস্ক এনহ্যান্সার কীরকম আছে, সেটার উপর বেস করে 40 থেকে 75 বছর বয়সের মানুষের ক্ষেত্রে আমরা ওষুধ না দিয়ে অপেক্ষা করতে পারি কতগুলো ক্ষেত্রে। LDL-C 160-এর নিচে থাকে, যদি ডায়াবেটিস না থাকে, যদি উচ্চ রক্তচাপ না থাকে, যদি স্মোকার না হন, যদি ফ্যামিলিতে প্রিম্যাচিওর অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ না থাকে, আর লোর লাইফ টাইম কার্ডিওভাস্কুলার রিস্ক যদি তার থাকে, মানে তার সারা জীবনে কার্ডিওভাস্কুলার রিস্ক বা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা যদি কম থাকে, তাহলে এই 6টা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাদের নজরে রাখতে হবে। স্ট্যাটিন শুরু করার আগে আর একবার কোলেস্টেরলটা চেক করে দেখা দরকার যে ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা। যদি দেখা যায় তাও কোলেস্টেরল বেশি আছে, এক্ষেত্রে কিন্তু স্ট্যাটিন শুরু করতে হবে। এবং এই ধরনের পেশেন্টের সেকেন্ডারি কোনো কজ আছে কিনা সেগুলো আমাদের ইনভেস্টিগেট করে
বা ইতিহাস নিয়ে বা হিস্ট্রি নিয়ে সেগুলো আমাদের জেনে নিতে হবে। কি কি সেকেন্ডারি কজ? 1 নম্বর হাইপোথাইরয়েডিজম আছে কিনা, 2 নম্বর নেফ্রোটিক সিনড্রোম আছে কিনা, 3 নম্বর লিভার ডিজিজ আছে কিনা, 4 নম্বর ডায়াবেটিস আছে কিনা, আর 5 নম্বর কোনো ওষুধ খান কিনা, যেমন স্টেরয়েড বা রেটিনয়েডস। এবং এই ক্ষেত্রে বেসলাইন কিছু পরীক্ষা করে দেখে নিতে হবে যে সিপিকে বেশি থাকছে কিনা, বা মায়োপ্যাথির কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা লিভার এনজাইমস ঠিক আছে কিনা। অনেক সময় এরকম হয় যে লিভার এনজাইমসগুলো খুব বেশি, স্ট্যাটিন দেওয়া হলো, ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি হলো, আরও বেশি লিভারটা ইনজিওর্ড হলো, বা এসজিপিটি এসজিওটি বেড়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু সাবধানী হতে হবে। এবার স্ট্যাটিনের চয়েস আছে। যদি মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন ইউজ করে তাহলে অ্যাটোভাস্ট্যাটিন 10 থেকে 20 এবং রোসুভাস্ট্যাটিন 5 থেকে 10 মিলিগ্রাম। আর হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি যখন এলডিএলসি 40 থেকে 80 মিলিগ্রাম এবং রোসুভাস্ট্যাটিন 20 থেকে 40 মিলিগ্রাম এইভাবে আমরা ব্যবহার করি, সেটা যাদের এলডিএলসি মোর দ্যান 190 হয় এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরসগুলো থাকে। ফলো আপ করতে হয় যে স্ট্যাটিন শুরু করলেন 4 থেকে 12 সপ্তাহ পরে আবার লিপিড প্রোফাইল টেস্ট করতে হয় এবং ডোজ অ্যাডজাস্ট করতে হয়। যাদের একবার নির্দিষ্ট একটা লেভেলে চলে আসলো যেটা আমরা চাইছিলাম, তবে তখন আপনি 4 থেকে 6 মাস পর পর পরীক্ষা করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে শরীরের মধ্যে স্ট্যাটিন গিয়ে কোনো অসুবিধা তৈরি করছে কিনা সেটা মাঝে মাঝে দেখা দরকার। যেমন লিভার এনজাইমসটা চেক করা দরকার, কারো গায়ে হাত পায়ে ব্যথা হলে স্ট্যাটিন খাওয়ার পরে মায়োপ্যাথি হচ্ছে কিনা সিপিকেটা একবার টেস্ট করে দেখা দরকার ইত্যাদি। ওষুধ খেতে হবে বলে নিজের অর্গানগুলোকে রিস্কে ফেলার কোনো মানে হয় না। যেমন ডায়াবেটিক পেশেন্টের 40 বছর পেরিয়ে গেলে বলা হয় যে তার কোনো রিস্ক ফ্যাক্টর না থাকলেও, যেহেতু ডায়াবেটিস একটা রিস্ক ফ্যাক্টর, স্ট্যাটিন দেওয়া দরকার। একটু আগে আমি বললাম যে 40 থেকে 75 বছর বয়সের মধ্যে ডায়াবেটিস থাকলে তাকে স্ট্যাটিন দেওয়ার কথা ভাবতে হবে, তার হার্ট, চোখ, কিডনি, ব্রেন এগুলোকে বাঁচানোর জন্য। কারো মনে করেন কিডনি খারাপ আছে, তাকে 40 বছর পেরিয়ে গেলে তাকে স্ট্যাটিন দিতে হবে। কারো নেফ্রোটিক সিনড্রোম আছে, তাকে স্ট্যাটিন দিতে হবে। কারো মনে করেন হাইপোথাইরয়েডিজম আছে, তার কথা ভাবা যেতে পারে যে কোলেস্ট্রলটা কীরকম আছে একটু চেক করে দেখা। আমাদের প্রত্যেকটা পেশেন্ট একটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট, প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজ করে আমাদের দেখতে হবে। আমাদের এক্সপিরিয়েন্সে সেটা আমাদের খুব ফাস্ট আমরা করতে পারি এখন। আপনার ভাববেন ডাক্তারবাবু এই 2 মিনিটে দেখে আমাকে, 5 মিনিটে দেখে আমাকে কী বুঝলেন? ডাক্তারবাবু এটা বহুদিন ধরে প্র্যাকটিস করে তার যে নলেজ আছে, তার যে এক্সপিরিয়েন্স আছে, তার নিরিখে আপনাকে অ্যাসেস করছেন। আপনার রিপোর্টটা নতুন করে আপনার সঙ্গে মিলিয়ে তিনি একবার ব্রেনের মধ্যে র্যাপিড ফায়ারের মতো মিলিয়ে নিচ্ছেন কোন কোন সিস্টেমে আপনাকে ফেলা দরকার, কোন সিস্টেমের মাধ্যমে বা কোন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, কোন প্রোটোকলে, কোন ক্লিনিক্যাল গাইডলাইনের মাধ্যমে আপনার চিকিৎসা তিনি করবেন। সুতরাং কোলেস্টেরল ওষুধ খাবেন কি খাবেন না একদমই আপনার যে ডাক্তারবাবু রেগুলার চিকিৎসা করছেন তার উপর ছেড়ে দিন। তিনি যেটা আপনার জন্য বেস্ট হবে সেটাই ব্যবস্থা করবেন। ভালো থাকবেন। নমস্কার।